অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরে এটি মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক বিরোধী সবচেয়ে বড় অভিযান। কলম্বিয়ায় ব্রাজিলের শ্যাপেকোয়েন্স ক্লাবের ফুটবল খেলোয়াড়বাহী বিমান বিধ্বস্ত, 81 আরোহীর 76 জন নিহত, আহত 5 নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটার সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 3 সেনা নিহত ও 3 জন আহত, সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের গোলাগুলি। এবং ফিদেল ক্যাস্ট্রোর দেহাবশেষে শ্রদ্ধা জানাতে কিউবানদের ঢল, বিপ্লবের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে রাউলের শপথ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। মালয়েশিয়া কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন 700-রও বেশি বাংলাদেশিকে আটক করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা নিউজ এজেন্সি মঙ্গলবার এ খবর প্রকাশ করে। রোববার উপকূলীয় এলাকা পোর্ট ডিকশন জিমাইয়ে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশের 767, পাকিস্তানের 80, ইন্দোনেশিয়ার 50, শ্রীলঙ্কার 13, মিয়ানমারের 3 ও নেপালের 1 নাগরিককে আটক করা হয়। বাংলাদেশে ছাড়া আটককৃত অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে মালয়েশিয়া ভ্রমণের অভিযোগে আটক করা হয়। বাংলাদেশিদের কাছে কাজের অনুমোদনের অবৈধ ও জাল কাগজপত্র পাওয়া গেছে বলে জানায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে দেশটিতে অবস্থান করছিলেন। গত কয়েক বছরে এটি মালয়েশিয়া সরকারের অবৈধ শ্রমিক ও পর্যটক বিরোধী বড় অভিযান বলে জানিয়েছে গণমাধ্যম। ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটার একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। হামলার পর কয়েক ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের ব্যাপক গোলাগুলি চলে। অন্তত 4 সন্ত্রাসী ক্যাম্পের আশপাশে লুকিয়ে আছে বলে ধারণা সেনাবাহিনীর। তাদের ধরতে অভিযান চলছে। সাম্বা সেক্টরের সীমান্ত দিয়ে পাকিস্তানের ভূখণ্ড থেকে আরও কয়েকজন সন্ত্রাসীর প্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সীমান্তরক্ষীরা। ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটায় থমথমে পরিস্থিতি। সেনা সদস্যরা অস্ত্র হাতে সতর্ক অবস্থায় রয়েছেন। মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন প্রায় অন্ধকার ভোরে চারদিক যখন নীরব, তখন হঠাৎই জম্মু শহর থেকে 20 কিলোমিটার দূরে 16 জন সেনার এক ক্যাম্পে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। সেনারাও পাল্টা জবাব দেয়। কয়েক ঘণ্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের চলে ব্যাপক গোলাগুলি। অন্তত 4 সন্ত্রাসী ক্যাম্পের আশপাশে লুকিয়ে আছে বলে ধারণা সেনাবাহিনীর। সাম্বা সেক্টরের সীমান্ত দিয়ে পাকিস্তানের ভূখণ্ড থেকে আরও কয়েকজন সন্ত্রাসীর প্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সীমান্তরক্ষীরা। হামলার পর থেকেই পুরো এলাকাটি ঘিরে রেখেছে সেনারা। স্থানীয় সব স্কুল ও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 19 সেনা নিহত হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপরও বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। যুদ্ধাবস্থা তৈরি হয়েছে লাইন অফ কন্ট্রোল এলাকায়। বারবার একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে ভারত ও পাকিস্তান। এছাড়াও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হবার পর থেকে কয়েক মাস উত্তাল কাশ্মীরে পুলিশ ও কাশ্মীরিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে শতাধিক প্রাণহানি ঘটে। এ অবস্থায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লোকসভায় কাশ্মীর পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার আহ্বান জানান। গত 3-4 মাসে কাশ্মীরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কি পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে আলোচনা করতে হবে। কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছি আমি। যদিও কাশ্মীর এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি এবং সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই গোলাগুলি চলছে, তারপরও কাশ্মীরের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে মেহবুবা মুফতি জানান, খুব বেশি উদ্বেগের কিছু নেই। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন 3 আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। মোদী ছাড়াও আরও 22 শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানায় পুলিশ। এম করিম, আসিফ সুলতান মোহাম্মদ এবং আব্বাস আলী নামের ওই 3 ব্যক্তিকে সোমবার মাদুরাই শহর থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানা গেছে। ব্রাজিলের একটি বিমান 81 জন আরোহী নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। ব্রাজিলের প্রাদেশিক দল শ্যাপেকোয়েন্সের ফুটবলাররা ছিলেন বিমানটিতে। আরোহীদের মধ্যে 6 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বুধবার কলম্বিয়ার মেডেলিনে তাদের কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাশনালের সঙ্গে খেলার কথা ছিল। বলিভিয়া থেকে মেডেলিনস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। পার্লামেন্টকে প্রক্রিয়া খুঁজে বের করার আহ্বান। হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর দেহাবশেষে শ্রদ্ধা জানাতে কিউবানদের ঢল নেমেছে। মহান এই নেতার স্মরণে সোমবার বিপ্লব চত্বরে শোক সমাবেশে যোগ দেয় লাখো মানুষ। এদিকে কিউবা বিপ্লবের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে ক্যাস্ট্রোর দেহাবশেষকে সামনে রেখে শপথ বাক্য লিখেন বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। সোমবার সকালে হাভানা বের মোরো ক্যাসেল থেকে 21 বার তোপধ্বনির মাধ্যমে ফিদেলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকেই হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে বিপ্লবী নেতা ফিদেলের দেহাবশেষে শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন শত শত কিউবান। জাতীয় আদর্শ ও বিশ্বস্ততার প্রতীক এই নেতার প্রতি সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এ সময় শোক বইয়ে স্বাক্ষর করেন ফিদেল ভক্তরা। এর আগে কিউবা বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে ফিদেল ক্যাস্ট্রোর দেহাবশেষ সামনে রেখে শপথ বাক্য লিখেন তার ছোট ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। শনিবার থেকে শুরু হওয়া শোকের 9 দিন কিউবায় সুর ও সঙ্গীত বাজানো এবং অ্যালকোহল বিক্রি বন্ধ রাখা হয়েছে। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক বিপ্লব চত্বরেও কিউবানদের ঢল নামে। তাদের সঙ্গে ছিলেন ফিদেলের দুই পুত্র অ্যালেক্স ও অ্যালেক্সিস। হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শোক র্যালি নিয়ে রেভলিউশন স্কোয়ারে শোক সমাবেশে যোগ দেয়। বিপ্লব পরবর্তী সময়ে এই চত্বরেই মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশ করতেন ফিদেল। কিউবার বর্তমান উন্নতি অগ্রগতির পুরোটাই ফিদেলের জন্য বলে মনে করেন কিউবানরা। এদেশের সবকিছু ফিদেল আমাদের জন্য করে দিয়ে গেছেন। বিপ্লবের মাধ্যমে তিনি যে কিউবা তৈরি করেছেন তা ধরে রাখতে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। ফিদেল একেবারে চলে গেছেন, এটি মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তার মৃত্যুতে পুরো কিউবা যেন স্তব্ধ হয়ে গেছে। বিপ্লবী ফিদেলের মৃত্যুতে আরো কয়েকটি দেশে চলছে শোক পালন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, পেরুর লিমা ও আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কিউবা দূতাবাসে ফিদেলকে শ্রদ্ধা জানান তার ভক্ত সমর্থকেরা। বলিভিয়ায় আয়োজিত শোক সমাবেশে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস ফিদেলের মৃত্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন। ট্রাম্প ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদকে আবারও উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। ফিদেলের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব শোক প্রকাশ করেছেন বলে জানান তার মুখপাত্র স্টিফেন দুজারিক। সোমবার থেকে 3 দিনের শোক ঘোষণা করেছে উত্তর কোরিয়া। ফিদেলের ইচ্ছা অনুযায়ী এরই মধ্যে মরদেহ দাহ করা হয়েছে। 1 ডিসেম্বর থেকে পরবর্তী 4 দিন তার দেহাবশেষ রাখা কফিন সারা দেশে ঘোরানোর পর 4 ডিসেম্বর পূর্বাঞ্চলীয় সান্তিয়াগো দে কিউবা শহরে তা সমাহিত করা হবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ঈদের পরবর্তী সময়ে কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে না চাইলে দেশটির সঙ্গে ওবামা প্রশাসনের করা চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে এক পোস্টে হুমকি দেন তিনি। সেখানে ট্রাম্প লিখেন, কিউবার নাগরিক যুক্তরাষ্ট্রের থাকা কিউবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও ভালো কোনো চুক্তি করতে চাইলে দেশটির সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিল করা হবে। কিউবার বিপ্লবী নেতা ফিদেলের মৃত্যুর পর তাকে নিষ্ঠুর স্বৈরশাসক বলে উল্লেখ করেন ট্রাম্প। দীর্ঘ 54 বছর পর চলতি বছরেই প্রেসিডেন্ট ওবামার উদ্যোগে কিউবা মার্কিন সম্পর্কে কিছুটা উন্নতি হয়। এদিকে কিউবার প্রতি ট্রাম্পের এই হুমকিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকা কিউবান বংশোদ্ভূতরা। তবে ট্রাম্পের এই হুমকি বাস্তবে রূপ নেবে না বলে মনে করছেন খোদ মার্কিন বিশ্লেষকরাই। ফ্লোরিডার মায়ামি থেকে কিউবার হাভানা পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে আমেরিকান এয়ারলাইন্স। সোমবার মায়ামি বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে হাভানার উদ্দেশ্যে ছেড়ে যায় মার্কিন বিমান। কয়েক মাস আগে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি ও ক্রুজ শিপ চলাচল শুরু হয়েছিল। গত অর্ধ শতাব্দীর মধ্যে সোমবারই কোনো মার্কিন যাত্রীবাহী বিমান কিউবায় ফ্লাইট পরিচালনা করল। চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বিষয়ে চুক্তি হয়। কিউবার উপর এখনও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ বলবৎ রয়েছে। শাসন ব্যবস্থায় দুই দেশের পার্থক্য ও দীর্ঘদিনের বৈরিতা থাকলেও মার্কিন পর্যটকেরা ভ্রমণের জন্য কিউবাকেই প্রাধান্য দিয়ে থাকেন। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর বেশিরভাগ অঞ্চলই এরই মধ্যে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেলেও প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অগ্রাভিযানের মধ্যেই সোমবার উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারায় বিদ্রোহীরা।
এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই সিরিয়ায় বিদ্রোহীদের রক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার সঙ্গে জোর তৎপরতা চালিয়ে আসছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সামরিক অভিযান ও তীব্র বিমান হামলায় পতন ঘটছে একের পর এক বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের। পূর্ব আলেপ্পোর দখল প্রায় হারাতে বসেছে বিদ্রোহী যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় সোমবার পূর্ব আলেপ্পোর উত্তরাঞ্চলীয় প্রায় সব আবাসিক এলাকা বিদ্রোহীদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় সিরীয় বাহিনী। এ অবস্থায় দুপক্ষের সংঘর্ষের কারণে প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন সেখানকার হাজার হাজার সিরীয় বাসিন্দা। বিদ্রোহীরা আমাদেরকে যেতে দিচ্ছিল না, তারা আমাদের পথ রোধ করে নিজেদেরকে আসাদ বাহিনীর সদস্য বলে পরিচয় দিচ্ছিল। আল্লাহকে ধন্যবাদ, আমরা এখন নিরাপদে আছি। আমরা যখন রাস্তায় ছিলাম তখন প্রচন্ড গোলাগুলি চলছিল। এই যখন অবস্থা, তখন পূর্ব আলেপ্পোয় ত্রাণ সরবরাহে জাতিসংঘ মারাত্মক খাদ্য সংকটে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি এরই মধ্যে তাদের কাছে থাকা প্রয়োজনীয় খাবার ও পানি সেখানকার বাসিন্দাদের কাছে সরবরাহ করে ফেলেছে বলেও জানানো হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আমরা এরই মধ্যে আমাদের সবশেষ মজুরটি সরবরাহ করে ফেলেছি। এই মুহূর্তে পূর্ব আলেপ্পোয় সরবরাহ করার মতো কোনো খাদ্য আমাদের কাছে নেই। আমরা বিকল্প উপায় খুঁজছি। আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় সেখানকার বহু বাসিন্দা শহর ছেড়েছে। অনেকেই আলেপ্পোর পশ্চিমাঞ্চলে আশ্রয় নিচ্ছে। সেখানেও আমাদের ত্রাণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আশা করছি সরকারের সহযোগিতায় আমরা ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে পারব। এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের আগেই সিরিয়ায় বিদ্রোহীদের রক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে এ বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসতে কেরি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও জানানো হয়। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। অন্য কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সমর্থক পশ্চিমা জোটগুলোর বিরুদ্ধে অবরুদ্ধ আলেপ্পোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন একদল জার্মান আইনজীবী। সোমবার আইনজীবীরা এই অভিযোগ জার্মান প্রসিকিউটরের কাছে উপস্থাপন করেছেন বলে জানিয়েছে বিবিসি। জার্মান আইনে আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় বিচার কাজ পরিচালনার সুযোগ রয়েছে, যেখানে কোনো দেশ অন্য দেশে সংগঠিত অপরাধের বিরুদ্ধে বিচার চাইতে পারে। এ সময় আলেপ্পোতে গণহত্যা চলছে উল্লেখ করে এ সংক্রান্ত মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে নিয়ে আসা উচিত বলে জানান এক জার্মান আইনজীবী। Aleppo is the focal point of Syria's war. পানির যথার্থ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের। গতকাল বিকেলে হাঙ্গেরির বুদাপেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেন তিনি। শেখ হাসিনাও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপের কথা তুলে ধরেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, বৈঠকে জলবায়ুর প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হুমকির মুখে থাকা এই জনগোষ্ঠীর জন্য ইতোমধ্যে সরকার নিজস্ব তহবিল গঠন করেছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো পরিদর্শনের জন্য ইয়ানোস আদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় টম প্রাইসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমে মিট রমনির নাম শোনা গেলেও নতুন করে শোনা যাচ্ছে সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসের নাম। এদিকে এতদিন পর আনুষ্ঠানিকভাবে মিশিগান অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে হিলারির পক্ষে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে বলে ট্রাম্প অভিযোগ করলেও তা নাকচ করেছে হোয়াইট হাউস। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মিশিগান রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচনী কর্তৃপক্ষ। 20 দিনেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে এ রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। 16টি ইলেকটোরাল ভোট থাকা মিশিগানেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই মিশিগানেও ভোট পুনর্গণনার আবেদন করতে যাচ্ছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন। পেনসিলভেনিয়াতেও পুনর্গণনার আবেদন জমা দেবেন তিনি। এর আগে উইসকনসিনে আবেদন জমা দেন তিনি। বৃহস্পতিবার থেকে এ রাজ্যে ভোট পুনর্গণনা শুরু করা হবে বলে জানা গেছে।
ভোট পুনর্গণনার ফলাফল পাল্টাবে না বলে আগেই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে মন্ত্রিসভা গঠনের কাজ করছেন তিনি। তার মন্ত্রিসভায় স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর টম প্রাইস। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এর আগে মিট রমনির নাম শোনা গেলেও নতুন করে শোনা যাচ্ছে সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসের নাম। পেশাগত জীবনে তিনি ইরাকে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেট্রাউসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্প। পরে পেট্রাউস জানান মন্ত্রিসভায় স্থান পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। খুব ভালো লেগেছে নতুন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। দেখা যাক এই বৈঠকের ফলাফল কি দাঁড়ায়। এর আগে হিলারি ক্লিন্টন যে 20 লাখ ভোট বেশি পেয়েছেন সেসব ভোটকে অবৈধ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন বৈধ ভোটে তিনিই জয়ী হয়েছেন। তার অভিযোগ ছিল বহু মানুষ অবৈধভাবে ভোট দিয়েছেন। তবে তার এই অভিযোগ নাকচ করে দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের রক্ষায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়। রোববার নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের আবাসস্থল ট্রাম্প টাওয়ারের সামনে সমাবেশে এ আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন শীতাংশু গুহ, নবেন্দু বিকাশ দত্ত, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ। যুক্তরাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যথাযথ নিরাপত্তার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় উদ্যোগ নিতেও পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তারা। এ সময় বিভিন্ন দাবি ও বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড হাতে র্যালি করা হয়। সমাবেশে ইসরায়েলি সরকারের সাবেক উপদেষ্টা মেন্দি সাফাদিও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গাড়ি নিয়ে হামলায় 11 জন আহত হয়েছে। পুলিশের গুলিতে আব্দুর রাজ্জাক নামের হামলাকারী নিহত হয় এবং তিনি সোমালিয়ার শরণার্থী বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ওই ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে পথচারীদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে 11 জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আকস্মিক হামলার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরই ক্যাম্পাসের পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এই হামলার পরই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ওই ইউনিভার্সিটিতে প্রায় 60,000 শিক্ষার্থী রয়েছেন। আফগানিস্তানে তালেবান হামলায় 4 সীমান্তরক্ষী পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 1 সদস্য। আফগান কর্মকর্তারা জানান সোমবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের জাঞ্জির শহরের পাহাড়ি এলাকায় সীমান্ত পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে তালেবান সদস্যরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে তালেবানের বেশ কয়েকজন নিহত হয় বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে সোমবার 24 ঘন্টার পৃথক একটি অভিযানে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে 30 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিমান হামলা ও স্থল অভিযানে এসব আইএস জঙ্গি নিহত হয় বলে জানান পুলিশের এক মুখপাত্র। কানাডায় প্রতি বছর অন্তত 1000 সেনা সদস্য যৌন হয়রানির শিকার হচ্ছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় কানাডার সেনাবাহিনীতে চাকুরিরত সেনা সদস্যদের মধ্যে 1.7% সদস্য প্রতি বছরে যৌন হয়রানির শিকার হয়ে থাকে। নারী সেনা সদস্যদের মধ্যে প্রায় 27% নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। প্রায় 43,000 সেনা সদস্যের উপর চালানো ওই জরিপে 61% সদস্য যৌন হয়রানির কথা স্বীকার করেছে বলে জানানো হয়। ইরাকের মসুলে যৌথ বাহিনীর অভিযানে গত 6 সপ্তাহে অন্তত 1000 আইএস জঙ্গি নিহত হয়েছে। সোমবার ইরাকি সেনা কর্মকর্তা জানান মসুলের পূর্বাঞ্চলীয় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 992 আইএস সদস্য নিহত হয়েছে। জঙ্গিরা এক এক সময় এক এক জায়গায় অবস্থান করায় তাদের কৌশলে পরাজিত করতে পরিকল্পনায় ভিন্নতা আনা হচ্ছে বলেও জানান তিনি। গেল 17 অক্টোবর মসুল শহরে আইএস বিরোধী অভিযানে নামে ইরাকি যৌথ বাহিনী। তুরস্কে কুর্দি পিকেকে যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দেশটির 2 সেনা সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানায় তুরস্কের পূর্বাঞ্চলীয় তুনসেলি প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে। গত কয়েক মাস ধরে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় পিকেকে বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় গেল এক সপ্তাহের এ অভিযানে 49 জন পিকেকে সমর্থক নিহত হয়েছে। এছাড়া পিকেকে সমর্থক সন্দেহে আটক করা হয়েছে অন্তত 269 জনকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন।
ভারতের গোয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 47তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ছিল ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার নানা আয়োজন। পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফ। মঙ্গলবার সেনা সদর দফতরের কাছেই আর্মি হকি স্টেডিয়ামে এ দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সেনাপ্রধান হিসেবে সবশেষ ভাষণে সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন জেনারেল শরীফ। পাশাপাশি ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের ধৈর্য ধারণকে দুর্বলতা হিসেবে নিলে তার ফলাফল হবে ভয়াবহ। নিম্ন আদালতে খালাস পাওয়া এক মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন উচ্চ আদালত। 2012 সালে বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত থেকে মোশাররফ সহ উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে এবং অসুস্থতার কারণে মোশাররফকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে বেকসুর খালাস দেন। সচিবালয়ে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, জনগণের জীবন মরণের প্রশ্ন জড়িত রয়েছে। এ ব্যাপারে কোনো ছাড়দের প্রশ্ন ওঠে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই জন্য তো আপনাদের সঙ্গে আমি নিজেও সবসময় একমত মনে করি। কারণ কেন ন্যায় বিচার তারা পাবে না? নিশ্চয়ই অপরাধ কেউ করেছে, না হলে কিভাবে 22টা শিশু মারা গেল? কিন্তু হতে পারে না। যেখানে 22টা শিশু মারা গেল, নিশ্চয়ই এখানে অপরাধ সংঘটিত হয়েছে। এখন জজ সাহেবের যে পর্যবেক্ষণ, যে কেউ যদি কোনোভাবে গাফিলতি করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। হ্যাঁ, তাদের আমি তো তলব করেছি তাদের কাছে বসছি এবং তাদের কথা শুনেছে এবং তাদের আমি লিখিত প্রতিবেদন পেয়েছে। তবে সেই হিসাবে দায়িত্ব দিয়েছে রায়ের কপি পাওয়ার পরে রায় কিভাবে এটা পর্যবেক্ষণ করা হয়েছে দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব। না, এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটা আমি সেই হিসাবে দিয়েছি। আর রায়ের কপিটা দেখি, তারপর তাদের কথার সঙ্গে আমি সঙ্গে মিলিয়ে দেখবো আর কি আসলে ঘটনাটা কি ঘটেছে। এটা তো আসলে একটা আমারও তো পরীক্ষা নিয়ে করে দেখতে হবে জিনিস, তাই না? ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগের ইচ্ছা পোষণ করে এর প্রক্রিয়া খুঁজে বের করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। মঙ্গলবার এক বিবৃতিতে নিজের ভবিষ্যতের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ভার পার্লামেন্টের ওপর ছেড়ে দেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। পার্কের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। একই অভিযোগে আগামী শুক্রবার পার্কের বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এছাড়াও তার পদত্যাগের দাবিতে গত 5 সপ্তাহ ধরে রাজধানী সিউল সহ দক্ষিণ কোরিয়া জুড়ে সরকার বিরোধী আন্দোলন চলছে। এর আগে পরপর দুবার জাতির কাছে ক্ষমা চাইলেও কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে জাতিসংঘের 3 কর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। পশ্চিম দারফুরের প্রাদেশিক সরকারের মুখপাত্র সোমবার এ খবর নিশ্চিত করে বলেন, অপহৃতরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর কর্মী। ত্রাণ কার্যক্রমে নিয়োজিত অপহৃতদের 2 জন নেপালি ও 1 জন সুদানি নাগরিক বলে জানা গেছে। রোববার প্রদেশের রাজধানী জেনেইনার একটি মসজিদের কাছ থেকে ওই বন্দুকধারীরা ওই 3 জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো না হলেও বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছে স্থানীয় প্রশাসন। এর আগে গত কয়েক বছরে সুদানে বেশ কয়েকজন বিদেশি কর্মী অপহরণের ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপগামী অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। সোমবার ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, লিবিয়া উপকূল থেকে 11টি ডিঙ্গি নৌকা ও 2টি ছোট নৌকা থেকে প্রায় 1400 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবছর প্রায় 171,000 অভিবাসী এসে ঢুকেছে দেশে, যা এরই মধ্যে ছড়িয়ে গেছে বিগত বছরগুলোকে।
দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন একটি সরকার গঠন করেছে বলে জানিয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংস্থা সাবা। সোমবার তারা এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রধানমন্ত্রী হিসেবে দেশটির আদেন শহরের সাবেক গভর্নর আব্দুল আজিজ বিন হাবতুরের নেতৃত্বে 7 জন প্রাদেশিক মন্ত্রী ও 3 জন সহকারী সহ 35 জন মন্ত্রীর সমন্বয়ে এ সরকার গঠন করা হয়েছে। দেশের জটিল পরিস্থিতির মধ্যেই গঠিত এ সরকারকে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধান ও আগ্রাসন মোকাবেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সাবা। ইন্দোনেশিয়ায় চলমান রোহিঙ্গা সমর্থিত বিক্ষোভের কারণে দেশটিতে পূর্ব পরিকল্পিত সফর স্থগিত করেছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। সোমবার তার এক মুখপাত্র জানান, আগামী শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় রোহিঙ্গা সংকটের ওপর নির্ধারিত বিক্ষোভের কারণে একই দিনে সেখানে যাওয়ার পূর্ব নির্ধারিত পরিকল্পনা স্থগিত করেছেন সুচি। এদিকে জাকার্তায় অবস্থিত মিয়ানমার দূতাবাস সহ আরও বেশ কিছু ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। কানাডার আলবার্টায় প্রশিক্ষণ চলাকালীন জেট বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছে। দেশটির সেনা কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, সোমবার কানাডার সেসকাচুয়ান প্রদেশের কোল্ড লেকের কাছে CF-18 নামের ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিত সাজ্জান। ভূগর্ভস্থ বোমার অবস্থান শনাক্ত করতে সাধারণত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহারের কথা আমাদের সবারই জানা, কিন্তু পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় গেলে চোখে পড়বে ভিন্ন কিছু। ল্যাব্রাডর বা ডোবারম্যান বা শেফার্ডের মতো বড়সড় কুকুরের কাজ এখানে করে খুদে ইঁদুর। শুধু তাই নয়, যক্ষ্মা রোগের জীবাণু শনাক্ত করতেও এই ইঁদুর অব্যর্থ প্রমাণিত হয়েছে। চলুন দেখে আসি সেই বিশেষ গুণী ইঁদুরের বিস্তারিত গল্প। তানজানিয়ার এই শ্রমিকদের দিন শুরু হয় একটু ভিন্নভাবে। হাতুড়ি কাস্তের পরিবর্তে তাদের হাতিয়ার হিসেবে কাজ করে ইঁদুর। শস্য বা মূল্যবান জিনিসপত্র নষ্ট না করায় যে ইঁদুর বরাবরই মানুষের কাছে আতঙ্ক, সেই ইঁদুরই এখানে ব্যবহার হয় জানমাল রক্ষায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইঁদুরগুলোর কাজ একটাই, মাটির নিচে বোমার অবস্থান শনাক্ত করা। সংবেদনশীল ঘ্রাণ শক্তি আর হালকা ওজনের কারণে গোয়েন্দা কুকুরের চাইতে অল্প সময়ে কাজ করে এই ইঁদুরের দল। 200 বর্গমিটার এলাকায় যে কাজটি করতে মানুষের সারাদিন লেগে যায়, সেখানে এই ইঁদুর সময় নেয় 15 থেকে 20 মিনিট। তানজানিয়া ভিত্তিক বেসরকারি সংস্থা আপোপো ভূগর্ভে পুঁতে রাখা বোমা শনাক্ত করতে ইঁদুরের ব্যবহারের বিষয়টি সবার নজরে আনে। তবে এর ধারণা এসেছে বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা DGIS এর থেকে। ইঁদুরের এই বিশেষ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে তাদের লালন পালন সহ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে আপোপো কর্তৃপক্ষ। আমরা ইঁদুরগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেই, তারা যদি ভালো খেতে চায় তবে তাদের বোমা শনাক্ত করতে হবে। বোমা শনাক্ত নেই মানে খাবার নেই। তবে শনিবার আর রোববার আমরা তাদের বিশ্রামে রাখি। যক্ষ্মা রোগের উপসর্গ শনাক্ত করতে যেখানে সচরাচর প্রযুক্তি ব্যর্থ, সেখানে পারদর্শী ভূমিকা রেখেছে এই ইঁদুর। রোগ নির্ণয়ের ফলে রোগীরা সঠিক সময় চিকিৎসা নিতে পারায় বেঁচে যাচ্ছে অনেক প্রাণ। এই ইঁদুরগুলো এরই মধ্যে 2500 রোগীর শরীরে যক্ষ্মার জীবাণু শনাক্ত করেছে, অথচ প্রচলিত প্রযুক্তি তা নির্ণয় করতে পারেনি। জীবন রক্ষায় ইঁদুরের এমন ভূমিকার কারণে মোজাম্বিক ও থাইল্যান্ড এখন রোগ ও বোমা শনাক্ত করতে ব্যবহার করছে ইঁদুর। রোগ নির্ণয়ের যন্ত্র বা গোয়েন্দা কুকুরের ভরণ পোষণ বেশ ব্যয়বহুল হওয়ায় ইঁদুরকেই সেরা উপায় ভাবছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ যে কারোরই চকলেটের নাম শুনলে জিভে জল আসে। আর সেটা যদি হয় প্রদর্শনী, তবে চমকটা বেশি। প্যারিসে আয়োজন করা হয়েছে এমন এক চকলেটের প্রদর্শনী। আর এই প্রদর্শনীতে আয়োজিত এক ফ্যাশন শোতে মডেলরা অংশও নেন চকলেটের তৈরি পোশাক পরে। মঞ্চে হেঁটে আসছেন মডেলরা, তাদের পরনে সুন্দর বাহারি পোশাক। তবে
তবে অবাক না হয়ে পারবেন না যখন জানবেন প্রদর্শনীর প্রতিটি পোশাক তৈরিতেই ব্যবহার করা হয়েছে নানা ধরনের চকলেট। পোশাকটি তৈরিতে আমরা চকলেট ব্যবহার করেছি। ব্যাপারটি খুবই মিষ্টি, তবে কঠিন ব্যাপারটি হলো দীর্ঘ সময় পোশাকগুলোকে ঠিক রাখা, কেননা আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি আর চকলেট 30 ডিগ্রি তাপমাত্রায় গলতে শুরু করে। তাই মডেলদের এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হয়েছে। চকলেটের পোশাক মোটেই আরামদায়ক নয়। মঞ্চে আমাদের স্বতঃস্ফূর্ত থাকতে হয়, তবে পোশাকগুলো প্রদর্শনীর জন্য উপযুক্ত ছিল। ফ্রান্সের প্যারিসে বার্ষিক স্যালন ডিউ চকলেট প্রদর্শনী অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। চলতি বছরের প্রদর্শনীর থিম ছিল ব্যাক টু চকলেট। চকলেটের তৈরি আইফেল টাওয়ার ও ঝর্ণা এবারের প্রদর্শনীতে আসা দর্শকদের নজর কাড়ে। প্রদর্শনীতে আসা উৎসুক চকলেট প্রেমীরা নানা আকৃতির ভিন্ন ভিন্ন চকলেটের স্বাদ নেন। শুধু তাই নয়, পরিবার ও প্রিয়জনদের জন্য চকলেট কিনতেও ভোলেননি তারা। এবারের 22তম বার্ষিক এ চকলেট প্রদর্শনীতে অংশ নেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা চকলেট প্রস্তুতকারী। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল 47তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে ছিল নানা আয়োজন। এ উৎসবের আয়োজক ছিল গোয়া সরকার এবং তথ্য ও সম্প্রচারক মন্ত্রণালয়। চলচ্চিত্র পিপাসুদের মনের খোরাক মেটাতে প্রতি বছরের মতো এবারও ভারতে আয়োজন করা হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ওয়েলকাম টু দ্য 47th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ভারতের গোয়ায় 47তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে চমকের যেন কোনো কমতি ছিল না। একের পর এক তারকাদের উপস্থিতিতে মঞ্চ যেন হয়ে উঠেছিল আলোকিত। দর্শকদের মাঝেও ছিল অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠানে আয়োজন করা হয় নানা ধরনের নাচ ও গানের। বিখ্যাত নৃত্য পরিচালক গণেশ আচার্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠেছিল দর্শক গ্যালারি। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশ থেকে আসা নৃত্যশিল্পীরা। ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেনি দয়ালের উপস্থিতিতে দর্শকদের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চলচ্চিত্রের প্রদর্শন করা হয়। 2016 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ছাড়াও 18টি কোরীয় চলচ্চিত্রের প্রদর্শন করা হয় এখানে। 9 দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন উপমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এমন একটি প্রদর্শনী যেখানে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। ক্লিন ইন্ডিয়া বা পরিচ্ছন্ন ভারত এই থিমের উপর নির্মিত 20টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হয়। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরে এটি মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক বিরোধী সবচেয়ে বড় অভিযান। কলম্বিয়ায় ব্রাজিলের শেপেকোয়েন্স ক্লাবের ফুটবল খেলোয়াড়বাহী বিমান বিধ্বস্ত। 81 আরোহীর 76 জন নিহত, আহত 5 নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটার সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 3 সেনা নিহত ও 3 জন আহত। সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের গোলাগুলি। এবং ফিদেল ক্যাস্ট্রোর দেহাবশেষে শ্রদ্ধা জানাতে কিউবানদের ঢল। বিপ্লবের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে রাউলের শপথ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।